বুঝলি? শুনেছি বল টিভের তো এরকম শেষে নাকি বিমূঢ় ছিলেন। অনেকে শুধু একজন শেষ অব্দি অটল অনড় ছিলেন। বেশ করছি, আবার করবো এই মনোভাব। রাষ্ট্রের হাতে তিলে তিলে তৈরি মানুষ মারা যন্ত্র, লৌহ মানব। লেফটেন্যান্ট কর্নেল টমাস ফেরেবি। খাওয়ার ঘুমেন্টা খারাপ। ওই বাড়িটা দেখ। সাধন খিদে পেয়েছে? তাহলে পর দাঁড়িয়ে আছিস বলেছি 1918-তে প্রথম বিশ্বযুদ্ধ হতে পারে শেষ হলো ফেরেবির জন্ম। হ্যাঁ, নিতান্তই কোইন্সিডেন্স। মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ হতে প্রসব করে রাষ্ট্র রাষ্ট্র দিয়ে গেছে। যাকে এবার মোলাকাতটা সেরে নি। লেফটেন্যান্ট কর্নেল টমাস তখন লেফটেন্যান্ট কর্নেল হয়েছে। হিরোশিমার জন্য প্রমোশন। আচ্ছা, পরের কথা এখন থাক। আপনাকে মেজর ফেরেবি বলে ডাকলে আপত্তি আছে? না, ঠিক আছে। আচ্ছা, মেজর ফেরেবি 1935 সালের মাঝামাঝি আপনাকে একটা বিশেষ কাজের ভার দেওয়া হয়, ঠিক না? এখন বোমার সম্ভাব্য লক্ষ্যস্থল নির্বাচন করার ভার। তখন আমি জানতাম সাধারণ বোমা বিমান আক্রমণের লক্ষ্যস্থল খুঁজতে বলা হয়েছিল আপনাকে। জানতাম একটা নতুন ধরনের বোমা, এখন বলে জানতাম। আপনাকে কেন বিশেষ করে এই কাজে ভাগ দেওয়া হয়েছিল ফেরেবি? জানি না। আমি জানি। সেটা 40 জনকে বাছাই করে বের করা হয়েছিল এয়ারফোর্স থেকে। মেজর ফেরেবি তাদের একজন। একই সঙ্গে তাদের 1 নম্বর। জাপানের আকাশ এত ভালো করে আর কেউ চিন্ত না, তাই না? আচ্ছা, এই লক্ষ্যস্থল খুঁজে বের করতে কতবার জাপানের আকাশে গিয়েছিলেন আপনি? অনেকবার, প্রতি সপ্তাহে একবার কিছুবার করে। কত লক্ষ্যস্থল খুঁজে বের করেছিলেন? সে 10-12টা হবে। কিরকম লক্ষ্যস্থল আপনাকে খুঁজে বের করতে পারবে? যেখানে বোমার কার্যকরী ক্ষমতা সবচেয়ে বেশি বোঝা যাবে, অর্থাৎ যেখানে ধ্বংসের পরিমাণ সবচেয়ে বেশি হবে, তা বলা যায়। তাই এমন সব সময় বাঁচতে বলা হয়েছিল যে তখন পর্যন্ত বিমান আক্রমণে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তাহলে আপনার বাছাই করা শহরগুলো আর যাই থাক, সামরিক কোনো গুরুত্ব ছিল না। তা বলা যায় না। অন্য শহরের তুলনায় কম, অনেক কম। অর্থাৎ সে সমস্ত শহর সাধারণ নাগরিককে বোঝায় বেসামরিক শহর, তাই না? বলুন। যে সমস্ত শহরে বেশি বোমা পড়েনি তাই বাঁচতে বলা হয়েছিল আমার। আচ্ছা, থাকো কথা, আপনার বাছাই করা 4টে শহরে সাধারণ বিমান আক্রমণ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক। অর্থাৎ তাতে জিগিয়ে রাখা হয়েছিল। মানে এত বোমা ভারতের পুরো প্রমাণ পেতে গেলে খুচরো ধ্বংস বন্ধ রাখতে হয়, তাই না? আমাকে কি এই প্রশ্নের জবাব দিতে হবে? আচ্ছা, দরকার নেই। আচ্ছা, তিনি এনে যখন প্রমাণটা এসে পৌঁছলো তখন কজন যায় বসে? মেরে কেটে 50 জন। কেউ জানতো না। নতুন ধরনের বোমা তো আন্দাজ করেছিল হয়তো। আপনি কত জেনেছিলেন? আমি জেনেছিলাম এর একটা ইউরেনিয়াম 235, অন্যটা প্লুটোনিয়াম 239। ইউরেনিয়াম 235 বলতে কি বোঝায় তখন জানতেন? অত্যন্ত শক্তিশালী বলে জানতাম। কতটা শক্তিশালী বুঝি। কবে বুঝলেন? 6 আগস্ট সকালে। কোথায়? হিরোশিমায়। 1945 6 আগস্ট হিরোশিমা। মেজর ফেরেবি, আপনার অভিযানের একটা বর্ণনা দিন। 5 আগস্ট রুকু মাসে 28 এয়ার ফোর্সের গ্রুপ 5 ও 9 হিরোশিমা, গোকুরা, নিগাটা, নাগাসাকি এই 4টে শহরের যে কোনো একটাই বোমা ফেলবে অবস্থা বুঝি। 3টে B-29 প্লেন রাত 12টার একটু পরে রওনা হবে। এই প্লেন যেটায় বোমা থাকবে তার পাইলট থাকবে লেফটেন্যান্ট কর্নেল পল টিবেক্স। আচ্ছা, এই প্লেনটার নাম কিছু জানেন? সবাই জানেন। বলুন না। ইনোলা কি? হ্যাঁ, ওটা কেন হলো তা কিন্তু সবাই জানেন, আপনি নিশ্চয়ই জানেন। জানি। কে দিয়েছিল সে নাম? পল টিবেক্স। কোথায় পেলেন তিনি ও নাম? পলের মায়ের নাম ইনোলাগে টিবেক্স। মাতৃভক্ত সন্তান যেমন মায়ের নাম অক্ষয় করে রেখেছে। এটা কি প্রশ্ন? না না, দরকার নেই। 3টি প্লেনে সবশুদ্ধ কজন ছিল? 11 জন। হ্যাঁ, সবাই জানতো বোমাটা কি? না, শুধু আপনি জানতেন। আমি, নেভি ক্যাপ্টেন উইলিয়াম পার্সন আর পাইলট লেফটেন্যান্ট কর্নেল পল টিবেক্স। আপনার উপর কি ভার ছিল? হ্যাঁ, আপনার উপর কি ভার ছিল? বোমাটা ফেলা। হ্যাঁ, ঠিক। বারবার হিরোশিমার আকাশে উড়ে অসংখ্য ফটোগ্রাফ ফুটিয়ে পরীক্ষা করে মেজর ফেরেবি এক দুর্মূল্য জ্ঞান অর্জন করেছিলেন। কোথায় কোন মুহূর্তে বোতাম টিপলে হিরোশিমার ধ্বংস সবচেয়ে বেশি হবে। তার চুলচেরা বিচার মেজর ফেরেবি থেকে ভালো আত্ম করতে পারতো, তাই না? বিচার যুদ্ধের সময় যে কাজটা ভালো পারে তাকে সে কাজটা দেওয়াই নিয়ম। নিশ্চয়ই আমরা উঠছিলাম প্রায় 30,000 ফুট উপর দিয়ে। অন্য দুটো B-29 প্লেন প্রায় 12 মাইল পেছনে পাশাপাশি ছিল। সকাল হওয়ার একটু পরে ডাঙা দেখা যায়।
প্লেন আরো উঁচুতে তোলা হয়। নেভিগেটরের দেওয়া কোঅর্ডিনেটসের সঙ্গে মিলিয়ে হিরোশিমার ত্রিভুজাকৃতি অন্তরীপ দেখতে পাওয়া গেল। র্যাডারের নির্দেশ না থাকলেও আমার চিনতে কোনো অসুবিধা হতো না। কি জানতে চান? কি করলেন? আমার যা কাজ ছিল তাই করলাম। কি দেখলেন? 2 মিনিট সময় ছিল। আগে যখন ঘুরছিল তখন তোমাটা ফাটল, বাকি সবার কিছু আগে যখন সম্পূর্ণ ঘুরেছে তখন কৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে একটা ঘন মেঘের আড়ালে। আস্তে আস্তে আর ঘন হয়ে উঠতে লাগলো, যেন মুক্ত করা একটা হাত, তারপর প্রচন্ড থেকে প্রায় 15,000 ফুট উপরে ছড়িয়ে পড়ে ছাতার মতো। তারপর আমি আর দেখিনি। তারপর দেখেছি দুটো প্লেন, দেখেছি ছবি নিয়েছে, আপনি কি করবেন? ফিরে এলাম। তার আগে হিরোশিমা ছেড়ে হেডকোয়ার্টারসে খবর পাঠালাম। হ্যাঁ ঠিক, মেজর ফেলবি তার নোটবুক থেকে পাতা ছিঁড়ে খবর লিখে রেডিও অপারেটরকে দিলেন। খুব সত্য খবর, মাত্র দুটো ইংরেজি শব্দ। কি শব্দ? বলুন মেজর ফেলবি। রেজাল্টস গুড। গুড 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 রেজাল্ট। অন ভালো, খুব ভালো। ইন্ডিয়ান দ্বীপে বিনিদ্র রাত কেটে যাচ্ছে এই দুটো শব্দের অপেক্ষায়। অবশেষে খবর হলো রেজাল্ট গুড। মুহূর্তের মধ্যে খবর চলে গেল ওয়াশিংটনে, সেখান থেকে আটলান্টিক মহাসাগরে ক্রুইজার অগাস্টায়, যে জাহাজে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান পটসডাম কনফারেন্সে ছিল। আপনার আর কোনো প্রশ্ন আছে? ইন্ডিয়ান থেকে আপনাদের রওনা হওয়ার সময়টা শেষ মুহূর্তে হঠাৎ 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, এটা ঠিক? হ্যাঁ ঠিক। এই 1 ঘন্টা পিছিয়ে দেওয়ার পেছনে কারণ কি জানেন আপনি? না, আন্দাজ করেন? অনেক কিছু হতে পারে, অনেক টেকনিক্যাল কারণ। এটা এই ধরনের কাজের বিচিত্র কিছু নয়। না, বিচিত্র কিছু নয়, কিন্তু এখানে তো 1 ঘন্টা পরে রওনা হওয়ার মানে হিরোশিমা 1 ঘন্টা পরে পৌঁছবে, তাই না? হ্যাঁ। এই 1 ঘন্টা পরে পৌঁছলে কতটা তফাৎ হয়েছিল আপনি বুঝেছিলেন? আমার বোঝা না বোঝায় কিছু যায় আসে না। অর্ডার ইজ অর্ডার। সকাল 7:15 শহরের উপকণ্ঠের লোকেরা বাড়িতে যে যার বেরোবার জন্য তৈরি হচ্ছিল। হ্যাঁ, শহরের অফিস পাড়া, কারখানা অঞ্চল, বন্দর এলাকা তখনও নির্জন। আর 1 ঘন্টা পরে হাজার হাজার লোক এসে জমা হয়েছে ভিড় করে সেখানে, যেখানে আপনার নির্ভুল নিশানা দুনিয়ার প্রথম আণবিক বোমাটিকে পাঠিয়েছে। এই ঘটনাটি নিহাল প্র্যাকটিক্যাল কারণে ঘটেছে বলতে চাই। যে কারণেই ঘটুক তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অর্ডার ছাড়া অন্য কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার আর কোনো প্রশ্ন আছে? হিরোশিমা যুদ্ধের পর আপনি গেছেন? গেছি, যুদ্ধ থামার 1 সপ্তাহ পরেই গেছি। না, এই ধ্বংসস্তূপের মধ্যে হাত কাটতে আপনার কি মনে হয়েছে? মনে হয়েছিল যা করবার ছিল ভালোভাবেই করা হয়েছে। আর গুড জব, ওয়েল ডান। আর কিছু মনে হয়নি? মনে কোনো অপরাধ চেতনা থাকেনি? কেন ব্যক্তিগত প্রশ্ন করছেন? এসব প্রশ্ন করার অধিকার আপনাদের নেই। সরি, আমার সেটা পয়েন্ট ছিল না। আমি একটা বোমা ফেলা সম্পর্কে আপনার মতামত জানতে চাইছিলাম, ব্যক্তিগত মতামত। আমি মনে করি সামরিক দিক থেকে সবচেয়ে কম ধ্বংস করে সবচেয়ে বেশি ফল পাওয়া গেছে। তার কারণ হিরোশিমা নাগাসাকির পর যুদ্ধ থেমেছে। জাপান মিত্র পক্ষের চরম পত্র মেনে নিয়েছে। সামরিক দিক ছাড়া অন্য কোনো দিক নেই? যুদ্ধের সময় নেই, এখন নেই। এখন তার কথা হচ্ছে না। আপনি মেজর লর্ড ইথালিকে চেনেন? চিন্তা কখন প্রথম চিনেছিলেন? কোথায়? ইউনিয়ন দ্বীপে। লর্ডও আমাদের গ্রুপে ছিল। কি ছিল? ওটা তো পাকা পাইলট। ওই বয়সেই ও রেকর্ডে 33টা সফল বিমান অভিযান লেখা ছিল। স্কোয়াড্রন কমান্ড করেছে। না, ওই বয়সে বলতে কত বয়স? ইউনিয়নে যখন এসেছে তখন ছিল 23। তারও 2 বছর আগে ভেতরে ছিল লর্ড। চিনিয়ান দ্বীপ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা অ্যাটলান্সের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। আমেরিকান? হ্যাঁ, যুদ্ধ শিবির, এয়ার কন্ডিশন করা ব্যারাকস, কলেজ জল, সিনেমা, সুইমিং পুল, হাসপাতাল, এক কথায় 30,000 লোকের জন্য আধুনিক আমেরিকান শহর তৈরি করেছিল সমুদ্রের মৌমাছিরা। সি বিচ, যুক্তরাষ্ট্র নৌবহরের কনস্ট্রাকশন ব্যাটালিয়নের নাম। আচ্ছা, আমি এখন তো মেজর নয়, লেফটেন্যান্ট কর্নেল তামাস শেরবি। আচ্ছা কর্নেল, হিরোশিমা অভিযানের ঠিক পরে ইতালির মনোভাব কি ছিল জানেন? অভিযানের সাফল্যে খুশি হয়েছে। ওর রিপোর্টে হিরোশিমাকে আদর্শ লক্ষ্যস্থল বলে বর্ণনা করেছিল। আচ্ছা, 3 দিন পরে ইতালিতে আরেকটি অভিযানে পাঠানো হয়, আরেকটি জাপানি শহর, শহরটার নাম কোকুরা। হ্যাঁ, কোকুরা। নাগাসাকি নয়? কোকুরাই আসল টার্গেট ছিল। কোনো কারণে না হলে নাগাসাকি চেষ্টা করার কথা। ডিপ পিনের পাইলট কোকুরা খুঁজে পায়নি। তার মানে কোকুরা বেঁচে যাওয়া আর নাগাসাকি ধ্বংস হওয়া আসলে ভাগ্যের খেলা। যুদ্ধের সময় এরকম ভাগ্যের খেলা অনেক হয়। তা হয়, এতটা মারাত্মক তফাৎ দেখতে পাই। দেখে যুদ্ধের পর আপনি ইতালিকে দেখেছেন? দেখেছি। কতদিন দেখেছেন? ইউনিয়নে যতদিন ছিল সে যুদ্ধের শেষ পর্যন্ত। আচ্ছা, আগের মধ্যে খুশি ছিল সে? জানি না। কিছু বলেন না। আচ্ছা, ইতালি কি বিবাহিত ছিল? হ্যাঁ, যুদ্ধের সময় ছুটিতে গিয়ে বিয়ে করেছি। তবে বিবাহিত জীবনের শেষ অবধি কি গতি হলো জানেন? আমাকে কেন এসব প্রশ্ন করছেন?
তাকে বা তার স্ত্রীকে গিয়ে বলুন না। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? হিরোশিমা সম্বন্ধে আপনার মতামত কি? বর্তমান মতামত? আমাকে যে কাজের ভার দেওয়া হয়েছিল আমি তা করেছি। 1945 সালের 26 জুলাই মিত্রপক্ষ আণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। জাপান চরমপত্র প্রত্যাখ্যান করার পর এই সিদ্ধান্তের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার একমাত্র কর্তব্য ছিল আদেশ সুষ্ঠুভাবে পালন করা। আমি তা করেছি। আজ আবার ওই অবস্থায় ওই হুকুম এলে এরকম কথা কিন্তু আরেকজন বলেছিল, জানিস তো, আমেরিকা ফেরেবিকে হিরো বানিয়েছে আর তাকে বিশ্বাস করত। অথচ তার জন্যই মানে আমেরিকা দাদাগিরি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। 1945 সালে যা ছিল টপ সিক্রেট, 1950 সালের মধ্যে তা জেনে ফেলেছে হাফ ডজন দেশ। তার জন্য ইতিহাসে দারুণ বিতর্কিত চরিত্র ক্লাউস এমিল জুলিয়াস ফুকস। প্লিজ বসুন। ডক্টর ফুকস, ফুকস লুকস অ্যান অ্যাসেটিক থিওরি, মনে আছে? হ্যাঁ, 5 মিনিট জাপানি দানা রাগ হয়নি? রাগ হবে কেন? বন্ধুরা তো মজা করি নাকি এতে আপনার সুবিধা হতো? আচ্ছা, আপনার বাবা কোয়েকার আর আপনি কমিউনিস্ট, ব্যাপারটা কেমন বলবেন না? চিরকালই ধর্ম আমার কাছে বড়। হ্যাঁ, আমি নিরীশ্বরবাদী হওয়ায় বাবা দুঃখ পেয়েছিলেন, কিন্তু বাধা দেননি কখনো। লাইপজিগ কলেজে ভর্তি হয়ে গোপনে কার্ল মার্কস পড়া শুরু করলাম, দাস ক্যাপিটাল আর এঙ্গেলসের। এতদিনে পথের সন্ধান পেলাম, হাতে পেলাম আমার বাইবেল। আমি কমিউনিস্ট হলাম মনে প্রায়। আচ্ছা, পরমাণু বোমার অন্যতম নির্মাতা না বিশ্বাসঘাতক? কোন অভিযান নিজের জন্য সঠিক বলে মনে হয়? দুটোই আমেরিকার দেওয়া, তবে আমাকে দেশপ্রেমিক হিসেবে মনে রাখলে ইতিহাসে সুবিধা হতো। যা করেছি তো দেশের জন্য, পৃথিবীর জন্য। কাইন্ডলি একটু বিস্তারিত বলবেন? 1933-এ নাৎসি পার্টি জার্মানির ক্ষমতা দখল করল। একদিন কিয়েল থেকে বার্লিন যাচ্ছি, পেপারে দেখলাম ওরা রাইখস্ট্যাগে আগুন দিয়েছে, কমিউনিস্ট ছাত্রদের খুন করছে ধরে ধরে। তখনই আবার কোটের হাতা থেকে পার্টি ব্যবসা খুলে ফেললাম, কলেজেও আর গেলাম না। তারপর শুরু হলো আন্ডারগ্রাউন্ড জীবন। লুকিয়ে লুকিয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলাম ফ্রান্সে, তারপর ইংল্যান্ড। আশ্চর্যের কথা, সেখানে গিয়েও স্থান পেলাম একটা কোয়েকার পরিবার। সেবারই মেয়েটির সাথে সম্পর্ক হলো, কিন্তু সে চরম ঈশ্বর বিশ্বাসী। তার জীবনের নিউক্লিয়াস ছিল ধর্ম, আর আমার কাছে নিউক্লিয়াসই জীবন। এই সম্পর্কটা ছেড়ে ফেললাম। আমার লক্ষ্য ছিল হিটলারের পতন। 1945-এ 30 এপ্রিল সেই স্বপ্ন পূরণ হয়। রাইখস্ট্যাগের উপরে ওরে কাস্তে হাতুড়ি পতাকা। তখন দেশে ফিরে গেলেন না কেন? কি জার্মানি ফেরত পেলাম আমরা। বার্লিনের মাঝে উঠলো পাঁচিল। দুপাশে দুটো দেশি জার্মানি, কিন্তু প্রতিবেশী। তাদের মধ্যে দুস্তর ব্যবধান। মন ভেঙে গেল। দিনে 18 ঘন্টা করে বিজ্ঞান চর্চা শুরু করলাম, আর রাতে পার্টি লিটারেচার। ইউনিভার্সিটিতে অনেক কমিউনিস্ট ছিল, কিন্তু আমি তাদের এড়িয়ে একা কাজ করতে চেয়েছিলাম। তাই তো স্কটল্যান্ড ইয়ার্ড আমাকে ম্যানহাটন প্রজেক্টে নির্দ্বিধায় ক্লিয়ারেন্স দিয়েছিল। তাছাড়া আমি ম্যাক্স বোর্ডের সুযোগ্য ছাত্র। ম্যানহাটন প্রজেক্টের ব্যাপারটা কিছুটা জানি। জেমস চ্যারিংটন নেতৃত্বে অটোফিশ, পার্লস, উইলিয়াম পেনিং এদের সাথে আপনি প্রজেক্ট জয়েন করেন। আচ্ছা, লস আলামোসে এনার অবদান কিন্তু অসামান্য। অ্যাটম বোমার ক্রিটিক্যাল সাইজটা আপনি তো অঙ্ক কষে বের করেন, তাই তো? আচ্ছা, একটা প্রশ্ন ডক্টর ফুকস, আপনি সব জেনে শুনে ওই মানব বোমা তৈরিতে অংশ নিলেন? আমি অংশ না নিলেও বোমা তৈরি হতো। বিজ্ঞানী হিসেবে আমার কাজ ছিল ব্যাপারটা শেষ অব্দি হাতে কলমে জানা। তাছাড়া না হলে রাশিয়ায় খবর পাঠানো যেত না। জার্মানির পর রাশিয়া ছিল একমাত্র সাম্যবাদের পথ। জানেন, লস আলামোসে আসার অনেক আগেই এই সিদ্ধান্ত। হ্যাঁ, তখন আমি ব্রিটিশ অ্যাটমিক রিসার্চে যুক্ত। একদিন নিজে লন্ডনের রাশিয়ান এম্বাসিতে কি যোগাযোগ করল। ওরা আমাকে দেখে অবাক হয়ে গেছিল। এমন স্পাই ওরা আগে কখনো দেখেনি যে নিজে খবর দিতে আসে, অথচ কোনো টাকা নেয় না। কথা মতো আলেকজান্ডার ছদ্মনামে একটা ছেলে যোগাযোগ রাখে। আমি এথিক্যালি শুধুমাত্র নিজের কাজের প্রোগ্রেস জানাতাম না। তারপর স্ট্যালিন হিটলারের সাথে নন অ্যাগ্রেশন প্যাক্ট সাইন করলে লজ্জায় নিজেকে গুটিয়ে নিলাম। স্ট্যালিনকে আমার কোনোদিনই মহান নেতা বলে মনে হয়নি। আমি বরং ছিলাম ট্রটস্কির ভক্ত।
কিন্তু কিছুদিন যেতে না যেতে হিটলার আবার মস্কো আক্রমণ করে বসল। সাম্যবাদের এত বড় সর্বনাশ দেখে আমি আরো এক পায়ে গিয়ে এলাম। নিজের এক্সপেরিমেন্টের সঙ্গে অন্যের পরীক্ষার ফলও জানতে থাকলাম তাদের। এর পরের পর্ব আমেরিকা, লস অ্যালামস। তারপর ম্যানহাটন প্রজেক্টের অন্যতম বিজ্ঞানী হয়ে উঠলাম নিজের উদ্ভাবন। হ্যাঁ, কেজিবি জানতো, কিন্তু ম্যানহাটনের নিরাপত্তা ভেদ করে আমার ছুটে পারছি না, সেসব দিতে যোগাযোগ হয়। ওটার নাম ছিল হ্যারি গোল্ড আমেরিকান। হ্যাঁ, কোড মেসেজ ছিল আই কাম ফ্রম জুলিয়াস। এক কথায় রাজি হয়ে গেলাম। দীর্ঘ 4 মাস পরে সান্তা ফের একটা পাবে একটা পালমন সিগারেটের প্যাকের মধ্যে চালান হয়ে যাবে মাইক্রোফিল্মে করা আমার পুরো রিপোর্ট। হ্যারি নিচে আসবে না, আসবে ওর এজেন্ট। 11ই আগস্ট সন্ধ্যে 6:10। কি অদ্ভুত ঘটনাচক্র দেখো, ঠিক ওই দিনই যুদ্ধ শেষ হলো। মদ কিংবা রচিলায় চলে এলাম সান্তা ফে। মূর্খগুলো তখন মোচ্ছব করছে। আরে এফবিআই ভাবছে আমিও বোধহয় মেতে গেছি ওই মাতাগুলোর সঙ্গে। কি অ্যালিবাই, আমি করছি কাজ, সত্যিকারের কাজ, স্বেচ্ছায় না, অর্থের লোভে নয়, ব্যক্তিগত সুবিধার লোভেও নয়। তাহলে কেন? আমেরিকার বিধ্বংসী মারণাস্ত্রের একচেটিয়া মালিক, মনোপলি বিজনেস ধরাকে সরাজ্ঞান করছে, কিন্তু যারা তার হাতে তুলে দিল এই সম্পদ তাদের কজন আমেরিকান? যে 6 জন বিজ্ঞানী যারা ধীরে ধীরে সম্ভাবনার দিকে এগিয়েছিলেন তাদের মধ্যে একজনও কেউ মার্কিন নন। রাদারফোর্ড, চ্যাডউইক, অটোহান, কুরি দম্পতি, ফেরমি, কই আমেরিকান কই? তারপর ওই 6 জনের লাইন অফ আইডিয়াতে চলে যারা এখন বোমাটি বানালেন, নিলস বোর, হান্স বেথে, জেমস ফ্রাঙ্ক, শিলার্ড, রবিনোভিচ, ক্লাউস ফুক্স, কই মার্কিন নাম কোথায়? তাহলে আমেরিকার মনোপলি কোন যুক্তিতে? হ্যাঁ, শুধুমাত্র একটাই যুক্তি, ক্যাপিটালিস্ট যুক্তি। আমেরিকা টাকা ঠেলেছে and we are nothing but their slaves। 2, আমাদেরকে বলা হয়েছিল জার্মানদের আটকানোর জন্য নাকি বোমা বানানো হচ্ছে। আসলে আমাদের প্রতিযোগী ছিল 4 জন, পনলে, হোয়াইটসেকার, অটোয়ান আর হাইজেনবার্গ। আমরা ইউরোপের বিজ্ঞানীরা জানেন না আমেরিকার মুখের কথায় প্রাণপাত করলাম 6টা বছর। তারপর